আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে 850-র উপরে, আর বর্তমানে বন্দী আছে 2700 বেশি। স্বভাবতই আপনার অলমোস্ট ধারণ ক্ষমতা 3 গুণ বেশি বন্দী থাকছে কারাগারে। আর যে কারণে কারাগারের যে নর্মাল লজিস্টিক সিস্টেম লাইক থাকার জায়গা, আপনার ধরেন খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর উপরে, কারণ এটার যে ধারণ ক্ষমতা অনুসারেই কিন্তু সকল প্রভিশনস করা হয়, টয়লেট, অন্যান্য সকল সাক্ষাৎ সব কিছু মিলায়। বাট যেহেতু 3 গুণের অধিক বন্দী থাকে, যে কারণে এই সবগুলোতেই আমাদের কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়। বর্তমানে যে আমাদের ধারণ ক্ষমতা এবং কারাগারের যে বিন্যাস, ওখানে আসলে ওদেরকে আলাদা করে রাখার আমার কোনো সুযোগ নেই, বিকজ আমার ওখানে এমন কোনো সেপারেট ওয়ার্ড নাই যেখানে তাদেরকে আলাদা করে রাখতে পারি। সো যে কারণে তাদেরকে আসলে আমাদের অন্যান্য বাংলাদেশি যে বন্দীগুলো আছে তাদের সাথে একসাথে রাখা, মানে ওইখানে কোনো সেপারেট ওয়ার্ড অথবা বিল্ডিং আমি ডেজিগনেট করতে পারছি না যেখানে তাদেরকে রাখা যেতে পারে। ভিন্ন প্রকৃতির দুই বন্দীর শ্রেণী এবং প্রকৃতি ভিন্ন, বাট একসাথে থাকার কারণে অনেক সময় দেখা যায় অপরাধ প্রবণতা এবং অপরাধের মাত্রা এবং বিস্তৃতি বেড়ে যায়। রোহিঙ্গাদের একটা বড় সংখ্যা আছে, তারা আসলে বিভিন্ন মাদক কারবারের সাথে জড়িত এবং সেই অপরাধমূলক অপরাধের সাথে আসে। আর কিছু রোহিঙ্গা বন্দী আছে, তারা আসলে বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, খুনাখুনি থেকে শুরু করে এরকম বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সাথে জড়িত থাকার কারণে আমাদের কারাগারে আগমন করে। সো তাদের সাথে আসলে আমাদের দেশে বন্দীদের একটা সংযোগ অথবা যোগাযোগ, এটা আলটিমেটলি দেখা যায় লং রানে যে ইভেন আমাদের দেশের বন্দী যারা আছে তাদেরও একটা অ্যাক্রস দ্য বর্ডার একটা কমিউনিকেশন সৃষ্টি হয়, এবং যেটা আলটিমেটলি আমাদের আমি মনে করি যে আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এখানে আসলে দুটার সমস্যার মধ্যে পড়ি। একটা হচ্ছে রোহিঙ্গা বন্দী যাদের অনেকেরই বিচার ব্যবস্থার আওতায়, তাদের ইভেন তাদের সাজা শেষ হওয়ার পরেও তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারি না, বিকজ আইডেন্টিটি ভেরিফিকেশন অন্যান্য ইস্যুর কারণে আরপি বন্দী হিসেবে তারা কিন্তু কারাগারে মজুদ থাকে। আর যারা অপরাধ প্রবণ আছে অথবা সাজা বিভিন্ন মেয়াদে সাজা কাটছে অথবা আন্ডার ট্রায়াল যারা আছে, এরকম প্রকৃতির সংখ্যা অনেক সব একটা বড় সংখ্যক রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি যে তাদের জন্য যদি সেপারেট একটা কারাগার করা যায় অথবা কোনো একটা ডিটেনশন সেন্টার করা যায় যেখানে তাদেরকে রাখা যেতে পারে আমাদের দেশীয় বন্দী থেকে আলাদা করে, তাহলে হয়তোবা আমরা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে নেগেটিভ ইফেক্টটা, এটা হয়তোবা আমরা কাটিয়ে উঠতে পারবো। অ্যাটলিস্ট কারাগার না হলেও তাদের জন্য একটা সেপারেট ডিটেনশন সেন্টার থাকা দরকার, কারণ অনেক আরপি বন্দী আছে তাদেরকে অনেক লম্বা সময় করে, মানে সাজার মেয়াদ শেষ যাওয়ার পরেও কিন্তু তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারি না। সরকার বিভিন্ন পর্যায়ে আমাদের যোগাযোগ হচ্ছে, লাইক পার্টিকুলারলি যেহেতু কক্সবাজার কারাগারের ধারণ ক্ষমতা প্রায় 3 গুণেরও বেশি বন্দী থাকছে এবং অ্যাভারেজে এরকমই থাকছে। তারপর আবার কক্সবাজার কারাগারে যেমন মাদক প্রবণ অথবা মাদক সেবী টাইপের এই অপরাধজনিত কারণে বন্দির সংখ্যাটা অনেক হাই, যে কারণে আমাদেরকে তাদেরকে সেগ্রিগেশনটা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি রোহিঙ্গা বন্দীরা রয়েছে, সেক্ষেত্রে কক্সবাজার কারাগারের পরিধি অথবা ধারণ ক্ষমতাকে অতি সত্বরই বাড়াতে হবে, অথবা সেপারেট কোনো কারাগার স্থাপন করতে হবে যেখানে আমরা এই প্রকৃতিরগুলোকে বন্দীগুলোকে বিভিন্ন শ্রেণীর প্রকৃতির বন্দীগুলোকে আলাদা আলাদা করে রাখতে পারি। সেক্ষেত্রে হয়তো বা এই প্রবলেম সলভ হবে। না, এখানে একটা উখিয়াতে আমাদের ওপেন জেল উন্মুক্ত কারাগার হিসাবে একটা জায়গা কারাগার ডিপার্টমেন্টের নামে বরাদ্দ করা হয়েছে, প্রায় 65 একরের বেশি জায়গা আমাদের এখানে বরাদ্দ করা হয়েছে। আনফর্চুনেটলি এখন পর্যন্ত জায়গাটা আমাদেরকে জেলা প্রশাসন বুঝিয়ে দিতে পারেনি। কিছু মামলা সংক্রান্ত জটিলতা আছে, বন বিভাগের সাথে কিছু ডিসপিউট আছে, এগুলোকে রিমুভ করে আমরা যদি বুঝে পাই, তখন এটা কিন্তু একটা বাংলাদেশের প্রথম উন্মুক্ত কারাগার হবে যেখানে আসলে বন্দীদের বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা যেমন ট্রেন করতে পারবো এবং এই কারাগারগুলোতে থেকে তারা উৎপাদনমুখী হতে পারবে, এবং সাধারণত লো রিস্ক প্রিজনার যারা আছেন, যারা হয়তো বা কারাগার থেকে মুক্তি পাওয়ার আগে আগে থাকবে, ওইখানে থাকবেন এবং বিভিন্ন রকমের ট্রেনিং করবেন যাতে ভবিষ্যতে তারা তাদের তাদের জীবন নির্বাহ করতে পারেন ওইসব ট্রেনিং থেকে, ওখান থেকে বেরোবেন। সো এটা আমরা বুঝে পেলে তখন আমরা আসলে নির্মাণ অথবা অন্যান্য পরিকল্পনাগুলো করবো, যেহেতু জায়গাটা এখন আমরা বুঝে পাইনি, যে কারণে আসলে এটা নিয়ে আমরা কাজ করছি না। আসলে মেনটেন্স একটা চলমান প্রক্রিয়া, বাজেটারি একটা ইস্যু আছে, আর এর পাশাপাশি গণপূর্ত বিভিন্ন একটু দীর্ঘসূত্রিতার কারণে অনেক সময় দেখা যায় আমরা রেগুলার মেনটেন্যান্সটা একটা সমস্যার মধ্যে পড়ি। আবার আমরা যেসব ইমিডিয়েট যে রিপেয়ার মেনটেন্যান্সগুলো দরকার হয় সেগুলো আমরা কিন্তু আমাদের হেডকোয়ার্টার থেকেই, কারা সদর দপ্তর থেকে ওটা সেপারেট অর্থ বরাদ্দ করে কিন্তু সেই কাজগুলো করি আমরা। বাট মূল সমস্যাটা হচ্ছে ওইখানে আসলে স্পেসের একটা বড় সমস্যা। আমরা ওখানে স্পেস সমস্যার কারণে আসলে বর্তমান যে কারাগারের ভিতরে যে স্থাপনাগুলো আছে এগুলোকে যে আমরা, এবং যেহেতু সংখ্যাটা অনেক, সো কোনো একটা মেনটেন্যান্সে পাঠিয়ে যে অন্য কাজ করব এটাও করতে পারছি না। সো এই ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে আসলে কারাগারের জায়গাটার পরিধিটা বাড়াতে হবে, যে কারণে আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি
এবং আমাদের কারাগারের সামনেও কিছু স্পেস আছে, যেটা আমরা জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে ওই জায়গাগুলো যদি কারাগারকে বরাদ্দ করা হয় তাহলে হয়তো কারাগারের সীমানা প্রাচীরটাকে সরিয়ে কিছু স্পেস ক্রিয়েট করতে পারলে তখন হয়তো বা আমরা কিছু কাজ করতে পারব। বাট এই মুহূর্তে আসলে এত কনজাস্টেড ভিতরে যে কোনো একটা স্থাপনা মেনটেন্যান্সে গেলে ওই বন্দিগুলোকে রাখার মতো আমার কোনো বিকল্প সংস্থা নেই, যে কারণে আমাদের কিন্তু কাজগুলো এফেক্টেড হচ্ছে। ওইটাও একটা রিজন যে আপনি কাজগুলোকে আমরা ঠিকমতো করতে পারছি না। শুধু কক্সবাজার না, আসলে বাংলাদেশের অনেক কারাগারে আমাদের মাত্র আমাদের ৭৫টা কারাগারের মধ্যে মাত্র 23টা কারাগারে আমরা অ্যাম্বুলেন্স দিতে পেরেছি। বাকিগুলো আসলে আমাদের অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমরা দিতে পারছি না। সরকারের একটা প্রজেক্টের আওতায় আমরা ৪৪টা অ্যাম্বুলেন্স কেনার একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। অতি সম্প্রতি আমরা আমাদের সরকারের আর্থিক ডিভিশনের আমরা অনুমোদন পেয়েছি, তাদের হ্যাঁ সূচক বক্তব্য পেয়েছি। এখন আমরা এই প্রজেক্টটাকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাব, তাহলে হয়তোবা তখন আমরা ধাপে ধাপে হয়তোবা বিভিন্ন কারাগারে আমরা অ্যাম্বুলেন্স দিতে সক্ষম হব। বাট এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে।